এই যে লতি, এইটা কিন্তু লতি, ওই দেখো লতি। হুম, কি সুন্দর না, অসাধারণ। মানে আমার তো কচু শাক সেই লাগে, মানে বলতো কি, ইলিশ মাছের মাথা হবে বা কাতলা মাছের কোনো মাথা হবে, ঠিক আছে, মা করতো আগে এই জিনিসগুলো, বাট এখন তো আর কি বলবো, কপালে না থাকলে যেটা হয়। দেখো, আর একটা জিনিস দেখাচ্ছি গ্রাম অঞ্চলে। তো তোমাদেরকে আজকে একটা জিনিস আমি দেখাতে নিয়ে আসলাম। আমি মাঠে এসেছি, এখন এই সন্ধ্যা হতে হতে যাচ্ছে, তো সেই কারণে দেখো কি বলবো, ছবিটা কেমন কালো কালো আসছে, ঠিক না? তো চারিপাশে ভিউটা দেখাচ্ছি একটু পরে, কিছু কথা বলে নিই। আমার আগের দিনকার একটি ভিডিওতে, মানে আমি আমার যেদিনকে জমির ভিডিও দেখাচ্ছিলাম, তো সেদিন আমার একটি মা কি বোন কি দিদি, জানি না সম্পর্কে কি হবে, কতটা সিনিয়র হবে, তিনি আমাকে কমেন্ট করেছেন যে চাষির মুখে হাসি চাই। তো অবশ্যই দেখতেই পাচ্ছ হাসি তো আছেই, আর সামনে যদি তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই আরও হাসি খুশি দেখবে তোমরা। তো এই জমি জায়গায় এত কিছু সামলে না, সত্যি কথা মাঝে মাঝে মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে, বাইরের কাজ, নিজের নিজের সমস্ত কিছু কাজ, তারপরেই জমি জায়গা দেখা, আর কি বলবো, যাদের জমি আছে তারা জানে, জমি হলো সন্তানের মতো। তো সেখানে আমার পিছনে কি আছে আশা করি আর বলতে হবে না, এটি আছে ধান। মানে এটি কিন্তু এই যে ধানের জমি, ঠিক আছে, দেখো, ধানের জমি, মানে ধান কেটে এইভাবে জড়ো করে রেখেছে শুকানোর জন্য, মানে এটাকে বলে গাদা দিয়ে রেখেছে, ঠিক আছে, এই ধানের জমিটা, এই যে, মানে ধান কাটা হয়ে গেছে, এখন গাদা দিয়ে রেখেছে। তো এটা কি করবে, কালকে মেশিন এনে সেটাকে, একটা মেশিন আছে পা দিয়ে পাড়াতে হয়, সেই মেশিনের মধ্যে ধরলে পরেই অটোমেটিক মানে ধান বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমার মধ্যে কিছু চেঞ্জেস আমি নিজেও বুঝতে পারছি, বিশেষ করে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর, আর আমার কিছু মায়েদের ভালোবাসা পাওয়ার পর, মা বোন কি দিদিদের ভালোবাসা পাওয়ার পর। না কেমন ভালোবাসা, আমি কখনো কিছু করেছি তো সেটা আমাকে কমেন্ট করে জানিয়েছে, আর আমি কিন্তু আমার নাম্বার বলেই দিয়েছি, আমার নাম্বার পাবলিক করে দিয়েছি, যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তো সে কারণে আমি নাম্বার পাবলিক করে দিয়েছি। তোমার যদি কখনো মনে হয় তো তোমরা আমার ওই নাম্বারে কল করতে পারো। তো একজন দিদি কমেন্ট করে আমাকে জানিয়েছে যে ভাই তুমি তুমি ভালো মানুষ, ভালো কথা বলো সুন্দর, কিন্তু তোমার ইয়েগুলো, মানে কথাগুলো অতটা স্পিডে বলবে না, ঠিক আছে, একটু আস্তে আস্তে বলবে। তো দিটার কমেন্টে আমি রিপ্লাই দিয়েছিলাম যে আমার জন্মগত একটা হ্যাবিট, যে আমি কথা খুব স্পিডে বলি, আস্তে বলতে পারি না, আর আস্তে বলতে আমার কষ্ট হয়, মানে আমি যখন স্পিডে কথা বলি না তখন সেটা রিলিফ ফিল করি। তো যাই হোক, আমি শিখে গেছি আস্তে কথা বলা, ঠিক আছে, যতটা চেষ্টা করি, মানে যখন আমি ভিডিওটা করি আমি আস্তেই কথা বলি। হুম, তো সন্ধ্যার আগে আগে আবার জমিতে চলে আসলাম। তো কতটা কি ধান কেটেছে নাকি পাশের জমিতে, ঠিক আছে, তো সেইগুলো দেখতে আর তোমাদের সাথে একটু গল্প করতে। আর এখানে আসার পর একটা রিলস বানালাম, ঠিক আছে, এই এটা একটা পাতলা মানে ফুল হাতা সোয়েটার টাইপের, ঠিক আছে, সুন্দর পাতলা পুরো উলের। মানে আমি সবসময় কোনো জিনিস পরলে না এটা উলের পরার চেষ্টা করি, আর উলের জিনিসগুলো যেগুলো পিওর উল না, মানে শপিং মলে যে জিনিসগুলো পাওয়া যায় ব্র্যান্ডেড, দাম একটু বেশি নেয়। এটার দাম কাঁচরাপাড়া স্টাইল বাজার থেকে নিয়েছিলাম, কত 1500 না 1600 নিয়েছিল, এটা নিয়েছিলাম আগের বছর, তো এই বছরই নেবো ফুল হাতা। তো এখন না দায়িত্বগত চলে আসলে না আর শখ আহ্লাদ থাকে না। তো এই বছর অনেক দায়িত্ব আছে, কারণ একটি বৃদ্ধাশ্রমের 40-50 জন 60 জন আমার মা বাবা আছে অসহায়, তো তাদেরকে খাওয়াবো আমার বার্থডের দিন, মানে আমার ডিসেম্বরের 1 তারিখ জন্মদিন, আমি প্রতিটা ভিডিওতেই বলে আসি। তো সেদিন যেহেতু খাওয়াবো, তো এইবার আর অত মানে উল্টো পাল্টা জিনিস কিছু কিনবো না, মানে এখন অনেকটাই নিজেকে না অনেক কিছু থেকে স্যাক্রিফাইস করেছি জীবনের, শখ আহ্লাদ সব কিছুই করেছি। তো এই মাসটা একটু টাফ ব্যাপার, কারণ আমার ঘরের টিভিটাও নষ্ট হয়ে গেছে, তো টিভি কিনবো আর কদিন পরে। তো এই টিভিটা একটু বড় কিনবো, মানে এখন যে টিভিটা নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক করবো না। এটা কত, এটা হলো 24 ইঞ্চি যেটা আমার ঘরে এখন আছে। আর এবার নেব একটা স্যামসাংয়ের স্মার্ট টিভি, যেটা 32 মানে 32 ইঞ্চি। তো এতগুলো খরচ এবার, তারপর আবার ওই আমার বার্থডের দিন খরচ আছে, মানে বন্ধুদেরকে নিয়ে কোনো পার্টি করবো না, কাউকে মদ খাওয়াবো না, কোনো রকম কাউকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো না, যেন অন্যান্যবার করে থাকি। 2 বছর আগে করতাম ওই জিনিসটা, আবার 2 বছর ধরে আর করি না।
এখন থেকে এটাই করি, কোনো অনাথ আশ্রমে চলে যায় বা বৃদ্ধাশ্রমে চলে যায়, সেখানে গিয়ে আমি খাইয়ে দিই। এইবার সাঁতারু কাউকে পেয়ে গেছে অনেক লোক, ঠিক আছে। তো আশা করি আমার ওই সায়েন্টিস্ট দিদি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সায়েন্টিস্ট, যাকে আমি ম্যাডাম তোমরা চেনো, তাকে আমি দিদি বলি, ঠিক আছে। খুব ভালো সুসম্পর্ক তার সাথে, তার হাজব্যান্ডের সাথে, যাই হোক তার পুরো ফ্যামিলির সাথে। তো সেখানে দাঁড়িয়ে থেকে হাত ব্যথা হয়ে গেছে হাতে ধরতে ধরতে। তো সেখানে দাঁড়িয়ে থেকে তিনিও সাথে থাকবেন সেদিন, ঠিক আছে। তো ভালো করে ধরে নিলাম ক্যামেরাটা। তো তিনিও থাকবেন সেদিন আমার সাথে, মানে তার গাড়িতে করে। সে বললো ভাই বৃদ্ধাশ্রমে খাওয়াবো, আর কিছুটা খাবার এক্সট্রা করা হবে, সেটা হলো আমরা গাড়িতে করে মানে কৃষ্ণনগর থেকে শুরু করব, রোডে দেবো। মানে রোডে যে সমস্ত থাকে না অনাথ কিছু অসহায় বাবা মায়েরা যারা থাকেন রাত্রে বিরাতে, তো তাদেরকে প্যাকেট করে দরকার হলে কলকাতা পর্যন্ত চলে যাব সেনকে, ঠিক আছে। তো নিজস্ব গাড়ি দিদির, আর ওই গাড়ি তো কোথাও আটকায় না, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগানো আছে, ওম্যান সায়েন্টিস্ট লেখা আছে। তো দিদি বলে এইটুকু করব, তো সেদিন ফাঁকা থাকবো। তাই বললাম ঠিক আছে, ভালোই হলো আমার, ঠিক আছে। দিনটা খুব আনন্দে কাটবে, অনেক মা বাবাকে পাবো। ঈশ্বর হয়তো আমার একটা মা বাবাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, তো ঈশ্বরের সাথে আমারও প্রতিজ্ঞা, কারণ আমার জীবন যুদ্ধে আমি জয়ী হতে পেরেছি। কেমন জয়ী বলছি, আমার যে ধরনের শরীর খারাপ হয়েছিল বা শারীরিক অসুস্থ, তো মানে শারীরিক অসুস্থ আমি যে ছিলাম, অনেকবার বলেছি তোমাদেরকে, একদিন সেই সমস্ত মেডিকেল মানে যে পেপারস আমার আছে সেইগুলো নিয়ে ভিডিও তোমাদেরকে দেব, দেখবে যে আমি কীভাবে জীবন যুদ্ধে লড়াই করে একা। অনেকে বলে আমি একা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। এগুলো না বাহানা, এগুলো একটা বাহানা। আমিও একা, আমার কেউ নেই ধরতে গেলে। মেয়েদের বিয়ে হলে যে দিদি আছে, বিয়ে হলে পর পর বলতে তারা পরের ঘরে চলে যায়, তখন তাদের একটা দায়িত্ব কর্তব্য চলে আসে, তখন তাদেরকে না প্রেশার দেওয়া যায় না। কারণ মেয়েরা না তাদের বাপের বাড়ির সাথে কানেক্টেড থাকে, যে এখানে কিছু হলে তাকে কানে যদি দেওয়া হয় না, তো ওইখানে সেই এফেক্টটা পড়বে, মানে তার শ্বশুর বাড়িতে। মানে আমি যেই প্রবলেমগুলোর মধ্যে থাকি বা কষ্ট করি, সেই জিনিসগুলো কখনো আমার দিদিকে শেয়ার করি না। কারণ আমি জানি তাকে যদি মেন্টালি প্রেশার আমি দিই, সেই জিনিসটা তার বরের সাথে হয়তো গণ্ডগোল অশান্তি করবে বা শ্বশুর শাশুড়ির প্রতি এফেক্ট পড়বে, তার সুন্দর একটা ভরা সংসার সাজানো গোছানো সেখানে এফেক্ট পড়বে। সেজন্য আমি কিছু বলিও না। যতক্ষণ আমি পারি, আমার আত্মা মানে জীবন আছে ততক্ষণ আমি নিজেই করে নেবো নিজের কাজ, ঠিক আছে। তো যাই হোক, তো এটা আমার মায়েদের, বোনেদের আর দিদিদের জন্য, ঠিক আছে। তো দূর থেকে বলেছিলাম যে দেখাবো, হট করে আমারও চোখে পড়লো যে অনেক বড় বড় হয়ে গেছে, আর পাতাগুলো কোনো মরা মরা হয়ে গেছে, ঠিক আছে। তো কী সুন্দরভাবে কচু চাষ হয়, তোমরা যারা দেখো না বা জানো না, তো গ্রামাঞ্চলে কত কিছু পাওয়া যায়। তো এখান থেকে যারা মালিক তাদের কাছে চাইলে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। আমাদের সব চেনা পরিচিত গ্রামীণ লোকজন, হ্যাঁ। অনেক ধরনের চাষ হয় এখানে, দেখেছো, পুরো জল কচু গাছে। এখানে লতি হয়, এই দেখো লতি, এই যে লতিগুলো হয়েছে দেখা যাচ্ছে, এই যে লতি, এইটা কিন্তু লতি, ওই দেখো লতি। কি সুন্দর না, অসাধারণ। মানে আমার তো কচু শাক সেই লাগে, মানে বলতো কি, ইলিশ মাছের মাথা হবে বা কাতলা মাছের কোনো মাথা হবে, ঠিক আছে। মা করতো আগে এই জিনিসগুলো, বাট এখন তো আর কি বলবো, কপালে না থাকলে যেটা হয়। দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি গ্রামাঞ্চলে, তোমরা গ্রামের মানুষকে অনেকে যারা শহরের মানুষ সেও করে। দেখো কুয়াশা, সন্ধ্যার দিকের আগে কুয়াশা হয়ে গেছে। আগে আমরা ছোটোবেলায় না এখানে রস চুরি করতে আসতাম, ঠিক আছে। মানে ওই দিকটা মিয়াপাড়া, মানে অনেক দূর কিন্তু, বাট এখান থেকে কাছে, মানে আমাদের বাড়ির যে মেন রোড ওই থেকে ঘুরে যেতে দূর হয়। এ দেখো এখান থেকে একটা সুবিধা হয়ে গেছে, ড্রেন পাকা করে দিয়েছে, দেখেছো। মানে ড্রেন পাকা করে দিয়ে এই সুবিধাটা হয়েছে যে জল আসতে খুব ইজিলি চলে আসে জলটা। এই দেখো এখান থেকে পুরো পাকা জল, ওইটা মেশিনটা দূরে আছে, হ্যাঁ। আর ওই দেখো এখান থেকে প্রচুর খেজুর গাছ আছে অনেক, এই মেয়াদের এখান দিয়ে, হ্যাঁ। মানে কেউ খারাপ ভাববে না, মানে যাই হোক, ওটা ওদিকে মুসলিম পাড়া, মানে আমাদের এটা হিন্দু পাড়া, মানে আমাদের ওটা ওই যে ওখানে আমাদের বাড়ি, ওটা হিন্দু পাড়া, আর এদিকে মুসলিম পাড়া, ঠিক আছে। তো তাদের সাথে সুসম্পর্ক হয় ছোটোবেলার কাজ, আমরা যখন ছোটো থাকি তখন যেটা হয় যে ছোটোবেলায় ওই মানে ভাড়া পেতে রাখতো, মানে ওদিকে কিছু মুসলিম আঙ্কেলরা আছেন, তারা ভাড় পেতে রাখতো, আর আমরা ছোটো থাকতে গিয়ে তাই চুরি করতে আসতাম। একবার তো খুব তাড়া খেয়েছিলাম, সে কী অবস্থা। যাই হোক, তো সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল, অনেক বন্ধুরা মিলে এখানে আসতাম, ঠিক আছে। মানে কি বলবো, আর সেই সব দিনকে খুব মিস করি। তো সব ধরনের চাষ হয়, ওই সামনে পটলের
জমি আছে। এর পরের দিন তোমাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে? যে আছে, চলো আজকেই যাওয়া যাক কথা বলতে বলতে পটলের জমিতে। হ্যাঁ, কালকে হয়তো নাও আসতে পারি, টাইম না থাকতে পারে। হ্যাঁ, এটা কলার জমি, ওটা পটলের জমি, ঠিক আছে? মানে কি সুন্দর লাগছে সেই ছোটোবেলায় না। তো ছোটোবেলায় বলতে কি আজ থেকে 5-6 বছর আগেও আমার বাবা চাষ করতেন। চাষ বলতে মানে ফসলের চাষ, সবজি। মানে প্রতিদিন 2 দিন কি 2 দিন পর পরই সবজি বিক্রি করতে হতো এরকম। মানে আড়তে, আমাদের বগুড়ায় আড়ত আছে, তো তখন 600, 700, 800 টাকা দিনে আসতো ফসল থেকে। মানে আমার বাবা অনেক টাকা ইনকাম করতো বাবা থাকাকালীন। এদিকে জমিতে ধান, আমাদের জমি দেখেছে কত বড়, ঠিক আছে? আর ফসল তো হতোই। তো বাবার সাথে ফসল তুলতে আসতাম, তুলে প্যাকিং করা, মানে প্যাকিং বলতে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে, মানে আমি, মা, দিদি সবাই মিলে, ঠিক আছে, সেই কাজগুলো করতাম। বাট যখন পটল হতো, পটলে একটা জিনিস না, প্রতিদিন সকালবেলা উঠে ফুল ছোঁয়াতে হয়। মানে পুরুষ ফুলগুলো তুলে স্ত্রী ফুলের উপর ছোঁয়াতে হয়, তাহলেই পটল হয়। তার পটলে ওষুধ দেওয়া, বাবার সাথে মাচা করা। চাষি ফ্যামিলিতে জন্মালে যেটা হয়, মানে পড়াশোনা তো করতেই হয়, পেটের দায়ে সব কিছুই করতে হয়। আর সে কারণে আমরা এতটাই স্ট্রং থাকি না, মানে সব দিক থেকে সব কাজ পরিস্থিতির চাপে পড়ে শিখেও যেতে হয়, আর কোনো কিছু অভাব হয় না, ঠিক আছে? যেমন একটা কথা বলি, লকডাউনের পরিস্থিতিতে অনেকে অনেক ধরনের প্রবলেমে ছিল, চাষিরা কিন্তু কখনো মরবে না। লকডাউনের সময় আমার বাবা তো জীবিত ছিলেন। তো এখান থেকে একটু প্রবলেম হচ্ছে যাওয়া, আমি আবার সাপের খুব ভয় পাই মাঠে আসতে গেলে। মানে কি হয়, আমার বাবা যখন জীবিত ছিলেন তখন হলো আমাদের ঘরে অনেক ধান ছিল, ঠিক আছে, সর্ষের তেল, কোনো কিছু অভাব হয়নি। আর আমি যেহেতু কোম্পানিতে, যেই কোম্পানিতে জব করতাম, বড় কোম্পানি ছিল, ওই যে ক্লাবটা, নাইট ক্লাব। তো আমি যেহেতু এমপ্লয় অফ দ্য ইয়ার হয়েছিলাম, ঠিক আছে? আর তোমরা জানো এমপ্লয় অফ দ্য ইয়ার কাকে বানায়, যে সব দিক থেকে বেস্ট থাকে। তো হওয়ার পরে তো কোম্পানির অনার না মান্থলি আমাকে 5000 করে পাঠাতো, যারা মানে বেস্ট স্টাফ তাদেরকে পাঠাতো মান্থলি 5000 করে। তো আমার কাছে 5000 মানে লকডাউনের টাইম অনেকটা, এখনও অনেক টাকা। 5000 মানে ইনকাম করতাম মাস গেলে 26-27 হাজার টাকা। তো 5 হাজার টাকা মানে আমি অনেক টাকা, মানে ফাও বাড়ি বসে থেকে টাকা দিচ্ছে। এদিকে সংসার তো কোনো খরচ ছিল না, ঠিক আছে? বাবা থাকাকালীন চাল তেল এইগুলো তো মেন বেশি টাকা, শুধু মাছটা কিনে খেতে হতো। তো সেটা বাবাই দিত, আমার 5 হাজার টাকা ধরা থাকতো। তো আমি কি করতাম, ওই 5 হাজার টাকার মধ্যে অসহায় যারা মানুষ তাদেরকে খরচ করতাম। আমার বাবা দিদি কখনোই কিছু বলতেন না। আমি বলতাম বাবা, এটা তো আমি বাড়ি বসে আছি, লকডাউনের চারিপাশের পরিস্থিতি খারাপ, আমি তো নাও পেতে পারতাম, এটা ঈশ্বরই আমাকে দিচ্ছেন। তো আমার বাবাও, উনিও রাজনীতি করতেন। তো ওনার মধ্যে এই মন মানসিকতা দেখেছি, মানুষকে দেওয়া, উপকার করা, হেল্প করা। তো ওটা থেকে আমার এই শেখা, পথ চলা শুরু। আর আমার দিদিকেও দেখেছি, ওর মধ্যে খুব মায়া। যখন আমি ট্রেনে উঠি বা কিছু উঠি না, কোনো বাচ্চা কাচ্চাকে দেখলে ও বলে ভাই বসতে দে, এরকম করে। আমি শুধু পরীক্ষা করে দেখি দিদি কী বলে। তা কোনো অসহায় মানুষ ট্রেনে উঠলে পরে তাদেরকে 20 টাকা 30 টাকা দিয়ে দেবে আমার দিদি। তো আমিও তাই, মানে রেগুলার রক্তের একটা দোষ আছে। তো আমার দিদি আমি এটা করে থাকি। এই দেখো, এ চলে আসলাম পটলের জমিতে, তাও একটা পুরনো জমি, মানে জাংলা ভেঙে গেছে, হয়তো 1 বছরের বেশি হয়ে গেছে, ঠিক আছে? দেখেছো, এই যে তোমাদেরকে বলেছিলাম দেখাবো, দাও ব্যাক ক্যামেরা করে নি। এই দেখো, এটা হলো পটলের জমি, ঠিক আছে? এই যে পটল ধরে আছে, দেখাচ্ছে পটল? তোমরা আবার বলে পটলের জমিতে পটল নেই, এই দেখো পটল ধরে আছে। মানে ছিলে কিন্তু ছিঁড়ে নিয়ে গেলে কেউ কিছুই বলার নেই, ঠিক আছে? কি দরকার? হ্যাঁ, ওই যে ওটা আমাদের মুসলিম পাড়া, ওখানে সব মুসলিম আঙ্কেলের, ওই জমিগুলো সব মুসলিম আঙ্কেলদের, ঠিক আছে? ওই যে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। আজকে আর যাবো না অত দূর, চলো, আমি দেখো অনেক দূর চলে এসেছি, অনেক দূর, বেশি দূর না। আগে তো এখান থেকে দিনে 14 বার আসা হতো, ঠিক আছে? বন্ধুদের মাঠ, আমাদের এইসব সব বন্ধুদের জমি, মানে আমার যারা ক্লাসমেট, এইসব তার জমি জায়গা। ধরো তাদের সাথে চলে আসতাম গল্প করতে করতে, তাদের জমিতে লঙ্কা, কখনো টমেটো, মানে শীতকাল আসতে তো দেখবে টমেটো, ঠিক আছে, গাজর জমিতে অ্যাভেলেবেল, মানে এসে তুলে জলে ধুয়ে শুধু খাও, ঠিক আছে? ওই যে আমার একটা জেঠু কাজ করছে, এখনও সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাজ করছে। আর তার পাশেই কিন্তু রজনীগন্ধা, দূর থেকে কতটা বোঝা যাচ্ছে তাই না, ওটা রজনীগন্ধার ইয়ে আছে। তো জানি যে রজনীগন্ধা শুনেছি না কি বলে সাপ থাকে, ঠিক আছে? তো আমি কোনো কিছু থেকে ভয় পাই না, সাপ, ওরে বাবা, খুব ভয় করে আমার সাপ দেখলে। মানে ছোটবেলা থেকে যখন এই মাঠে আসতাম না, আর কিছু ভয় পেতাম না, সাপ।
বাবা আমি যাবো না, সাপ আছে। আর পেটা তো গুদুম গাদুম, সাপের ভয় পাও চাষির ছেলে হয়ে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুশির খবর কিছু, মনের কথা আলোচনা করলাম তোমাদের সাথে। আর আমার একটি দিদি যে চাষির মুখে হাসি দেখতে চেয়েছে, তো আজকে মনটাও খুব ভালো ছিল, সেই কারণে মাঠে চলে এসেছি আর তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম। তো অবশ্যই আমাদের এখানকার পরিবেশ, ঠিক আছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট চাই। আর কেউ কিছু মনে করবে না, দেখো আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্টে দেখবে আমি রিপ্লাই দিয়ে দিই। অনেক সময় হয় কি, আমি তো নতুন ইউটিউবে, কিছু কিছু কমেন্ট না শো করে না, হয়তো কিছু টপে থেকে গেল, তারপর অপশনগুলো যায় দেখে আর কমেন্টগুলো খুঁজে পাই না আমি, ঠিক আছে। তো সেই কারণে রিপ্লাইও দেওয়া হয় না। তো মনে কিছু করবে না আমার মায়েরা দিদিরা, সর্বদা তোমাদের সবসময় পাশে আছি। তোমরা যদি কোনোদিন কোনো প্রবলেমে পড়ো, পৃথিবীতে আর কেউ থাকুক বা না থাকুক, মনে করবে এই ভাই কি দাদা সুখেন বা তোমাদের ঘরের সন্তান আমি আছি। এর আগের অনেক ভিডিওতে বলেছি, কারো কোনো রকম সমস্যা হচ্ছে বা কোনো বাড়ির পেশেন্ট আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই, আমাকে বলবে, আমি আছি, আমার কোনো লজ্জা নেই বা কিছু নেই, আমি চলে যাব, ঠিক আছে। তো আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতে চাই, জল নিচে, ঠিক আছে। তো তোমরা শুধু আমাকে ভালোবাসা দিও, কারো কাছে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, অনলি ফর লাভ, ঠিক আছে। এই সমাজের ভালোবাসা চাই। আজ হলেও মরে যেতে হবে, কাল হলেও মরে যেতে হবে। তো মরার আগে জীবনে এমন কিছু করে যাব বা মানুষের মনের মধ্যে থাকতে চাই। মানুষ তো সবাই মরে যায়, ঠিক আছে। তো মনের মধ্যে, মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চাই, যেটা আমার কিছু হয়ে গেলেও, যেমন আমার মা বাবা কিছু করে গেছিলো বলে আমার বাবার নাম এখনও আমার এলাকায় করে, আমার মায়ের নাম করে। আমার মা কিন্তু শহর এলাকার মেয়ে ছিল, তারপরেও না এখানকার সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিল। মানে আমার বাবার নমো, আমার মা কিন্তু ঘোষেদের মেয়ে ছিল, ঠিক আছে, একটা শিক্ষিত। তখনকার বেলায় আমার মা 8 পাস, তখনকার বেলায়, আজ থেকে 30 35 40 বছর আগের কথা বলছি। বিশাল মূল্য 8 পাসে, তখন তখন 8 পাসে ভালো ভালো চাকরি হতো। তো যাই হোক, কপাল খারাপ, সেজন্য তারা করতে পারেনি, কিন্তু আমার স্কুলে জব করতেন। যাই যে কাজটাই করতে না কেন, সেটা সংসারের জন্য, আমাদেরকে পড়াশোনা করানোর জন্য। চলো আর বেশি কথা বলবো না, টাটা আজকের মতো, না।